দেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গোটা পৃথিবী এক চরম উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে। এরই মধ্যে পৃথিবীর নানা দেশে নানা রকমের উত্তেজনা। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজপথে মানুষ বর্ণবাদী পদক্ষেপের বিরুদ্ধে পুলিশি আক্রমণের একজন জর্জ ফ্লয়েডকে পুলিশি আক্রমণের মধ্যে দিয়ে তাকে হত্যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ রাজপথে। দুই কোরিয়ার মধ্যে তুমুল উত্তেজনা। অন্যদিকে আমাদের দুই প্রতিবেশী ভারত এবং চীন সংঘাতে লিপ্ত এবং এই উত্তেজনার মধ্যে জড়িয়ে পড়েছে আরেকটি দেশ নেপাল ইতিমধ্যেই তাদের মানচিত্র সংসদে অনুমোদন করে নিয়েছে এবং যেখানে ভারত বলছে তাদের কিছু অংশ নেপাল নিজেদের করে নিয়েছে এবং নেপাল বলছে যে এটি তাদেরই অংশ। এবং এইসব উত্তেজনা আমাদেরকেও নানাভাবে প্রভাবিত করবে কিনা সেই সব প্রশ্ন অনেকের মধ্যে আছে। এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে আজকে ঢাকার শ্যামলীর বাসা থেকে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক, আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর এম শাহিদুজ্জামান, এবং আমাদের সঙ্গে ঢাকার মহাখালীর ডিওএসএস এর বাসা থেকে যুক্ত হচ্ছেন প্রাক্তন নির্বাচন কমিশনার এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন, একটু আপনার কাছ থেকে শুনতে চাইব যে সংকটের মধ্যে গোটা পৃথিবী এবং প্রতিটি মানুষ পৃথিবীতে বোধহয় গত 100 বছরে প্রতিটি মানুষ সার্বক্ষণিক একটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে এবং মৃত্যুর আশঙ্কার মধ্যে থাকছে। সেই রকম সময় যে কিছু কিছু দেশ নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ল এবং সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। আমরা যদি ভারত বা চীনের মধ্যকার কথাই বলি, এবং যেই সংঘাত আমরা সীমান্ত সংঘাত গত 4 দশকে এই দুই দেশের মধ্যে দেখা যায়নি, এর কারণ কি বলে মনে হয়? এবং হুট করে এই ধরনের অগুরুত্বপূর্ণ সীমান্তে এমন একটা পরিস্থিতি তৈরি হলো কেন বলে মনে হয় আপনার কাছে, ডক্টর শাখাওয়াত হোসেন? দেখুন, আমি এই কারণগুলোকে আমি যদি আপনার দুভাগে ভাগ করি, একটি কারণ যদি আমি মনে করি স্ট্র্যাটেজিক কারণ, এবং স্ট্র্যাটেজিক কারণ আমাদের দুটো ভাগ করব। একটা হচ্ছে জিও স্ট্র্যাটেজিক কারণ, আর একটা হচ্ছে লোকাল স্ট্র্যাটেজিক। এবং অভ্যন্তরীণ প্রবলেমে যদি আমি বলি যে দেখুন, ভারত এবং চীন দুটোই কিন্তু এক ধরনের প্রেশার মধ্যে আছে। ভারতের সমস্যা হচ্ছে যে এই করোনা ভাইরাসের কারণে ভারতে যে অবস্থা এখন আছে, ইকোনমি, ব্যবসা বাণিজ্য তাই বলুন, অবস্থা খুবই খারাপ। দ্বিতীয় দিকে যদি বলি, ইন্টারনাল পলিটিক্যাল কতগুলো প্রবলেম প্রধানমন্ত্রী মোদী এখন ফেস করছেন, কারণ তিনি যে করেছেন সেগুলো কিন্তু এখন সেই জায়গায় পারেননি। আর এখন যেটা অর্থনীতিবিদরা বলছে যে ভারতের এই করোনা ভাইরাসের কারণে ভারতের যে ইকোনমিক প্রবৃদ্ধির কথা, যেটা অর্থনৈতিক প্রবৃদ্ধি, এটা 1.5 থেকে 2% ম্যাক্সিমাম 2.3% যেতে পারে। একটা বড় ডিজাস্টার। এবং এইখানে প্রায় 80 লক্ষ অলরেডি বেকার অবস্থা আছে, এবং এই উত্তরণের সময় আরো কত হবে তার কোনো ঠিক নেই। অপরদিকে চীনে, যেখানে উহানে শুরু হয়েছিল, চীনেও কিন্তু এক ধরনের অর্থনৈতিক দিকে যাচ্ছে। চীনের যে অর্থনৈতিক প্রবলতা যেটা ছিল সেখান থেকে নিচে না আমি দেখি, এর ভিতরেও এক ধরনের ন্যাশনালিস্টিক সরকার আছে, যেটা ভারতেও একটা ন্যাশনাল সরকার আছে। এটা আমি ইন্টারনাল, খুব সংক্ষেপে ইন্টারনাল কথা বললাম, পরে আলোচনা করা যাবে। বহির্বিশ্বের কথা যদি বলি, তাহলে ভারতের সাথে চীনের একটা দূরত্ব তৈরি হয়েছে আপনার সামরিক দিক থেকে এবং স্ট্র্যাটেজিক দিক থেকে। সেটা হচ্ছে চীন এখন মনে করছে যে ভারত এখন এন্টি চায়না যে একটা গ্রুপ তৈরি হচ্ছে, সেই গ্রুপে ভারত একটি অগ্রগামী দেশ হিসাবে নিজেকে জাহির করার চেষ্টা। আমেরিকার একটা নতুন ধরনের মহরম সামরিক ক্ষেত্রে এবং অ্যাটমিক এনার্জি ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইদানিং পশ্চিমা বিশ্ব থেকে ভারত অত্যন্ত অত্যাধুনিক সামরিক যন্ত্রপাতি ক্রয় করেছে, সামরিক ওয়েপন ক্রয় করেছে। আবার একই সাথে আপনি দেখেন যে গত 2 বছর আগে জাপানের সাথে এবং ফিলিপিনের সাথে মিলে আপনার মালাবার এক্সারসাইজ করেছে, যেটা 2019 সালে। এবং সেটা কিন্তু সাউথ চায়না সিতে যে ডিসপিউটের এক ধরনের শো অফ ফোর্স। এবং চিন্তা করুন যে ভারতীয় নেভাল শিপগুলো
এখান থেকে ক্রস করে সেখানে এক্সারসাইজ করেছে, এটা চায়না সহজভাবে নেয়নি। কিছুদিন আগে, গত সপ্তাহ 2-3 আগে অস্ট্রেলিয়ার সাথে একটা সামঞ্জস্য হয়েছে, যেখানে বেস ফ্যাসিলিটি, লজিস্টিক্সের জন্য বেস ফ্যাসিলিটি ব্যবহার করার একটা চুক্তি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে। এর আগে যদি আপনি লক্ষ্য করে থাকেন, অনেকগুলো সামরিক, বিশেষ করে ইউনাইটেড এয়ারফোর্সের সাথে ইন্ডিয়ান এয়ারফোর্সের অনেকগুলো যৌথ এক্সারসাইজ হয়েছিল বেশ কিছু বছর আগে। নতুন হেলিকপ্টার এসেছে, আপনার অ্যাটাক হেলিকপ্টার শিনুক এসেছে, এবং অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হয়েছে ভারতীয় বাহিনীর সাথে। সবকিছু মিলিয়ে যদি আপনি দেখেন, চীন করছে যে ভারত তার বিরুদ্ধে একটা জোট তৈরি করতে, এবং এই ইদানে যখন এর বিরুদ্ধে এক ধরনের অভিযোগ আসছে যে চীন ভাইরাসটি ছড়িয়েছে, এবং মিস্টার ট্রাম্প যখন কথা বললো, মিস্টার ট্রাম্প অনেকটা প্রেশারাইজ করছিল ইন্ডিয়াকে তার সাথে যুক্ত হওয়ার জন্য। যদিও ইন্ডিয়া যুক্ত হয়নি, কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার যে ধরনের চুক্তি হয়েছে তাতে কিন্তু চীন একটু খেপাই আছে আমি বলবো। এই সবকিছু মিলিয়ে 3 মাস থেকে আপনার আকসাই চীনের পুরো বর্ডারে চীনের এক ধরনের তৎপরতা ছিল, সেটা কিন্তু ইন্ডিয়া অলসো কাউন্টার করেছে, তারাও তৎপরতা বাড়িয়েছিল। এখন এই বিষয়গুলো এখন আমরা যেটা দেখছি সেটা কিন্তু হঠাৎ করে হয়নি। প্রায় 3-4 মাস আগের থেকে চীন কিছুটা জায়গায় প্রায় 60-70 কিলোমিটার আপনার পাংসাং তাপসো বলে যেটা, তার উত্তর দিকে কিন্তু অলরেডি তাদের দখল আছে। গ্যালাওয়ার্ড ভ্যালিতে চীন তাদের উপত্যকা, তারা এখানে ছিল, তারপরে তাদের সাথে সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষ যেটা হয়েছে সেটা আপনার এখন যে সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনটা কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে অত্যন্ত উত্তেজনাপূর্ণ অবস্থা আছে। তার এয়ারফোর্সকে সেখানে ডিপ্লয় করেছে, লেতে আরো সমাবেশ করছে। যদিও কাউন্টার অ্যাটাক বা এমন কিছু এখন পর্যন্ত দেখা যায়, কিন্তু একটা উত্তেজনাকর অবস্থাতে ইন্ডিয়ার অভ্যন্তরে এক ধরনের ন্যাশনাল ফেভার তৈরি হয়েছে যে চায়নার বিরুদ্ধে করতে হবে, এবং সেটা যদিও সামরিক দিক থেকে এখনো যায়নি, এখন মাত্র বাণিজ্য, চায়নার সাথে বাণিজ্য ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করা হচ্ছে। তো এই পর্যায়ে আছে আরেক নেপাল একটা সমস্যার সৃষ্টি হচ্ছে ভারতের জন্য। এখন এই পর্যায়ে আছে এই উপমহাদেশের পরিস্থিতি এই সময়। জি, প্রফেসর শাহিদুজ্জামান একটু বলবেন যে পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন, এবং আমরা জানি যে ইতিমধ্যে নেপালের জাতীয় সংসদে ম্যাপ আপডেট বিল পাস হয়েছে, যাতে কালাপানি, লিপুলেক এবং লিম্পিয়াধুরার মতো 335 বর্গ কিলোমিটার এলাকা নেপালের অংশ চিহ্নিত করা হয়েছে। এবং ভারতীয় সেনাপ্রধান জেনারেল এম নারাভান বলছেন যে বিবৃতি দিয়ে যে নেপাল নিজের বলে নয় বরং অন্য কোন শক্তির বলে এই ধরনের আগ্রাসী ভূমিকা অবতীর্ণ হয়েছে। এশিয়া রিসার্চ ইনস্টিটিউট বলছে যে চীন ভারতের সংঘাতে পাকিস্তান আর নেপালও জড়িয়ে পড়তে পারে। সো আপনি কি মনে করেন, এবং উপমহাদেশের এই দুটো দেশও যদি পক্ষে বিপক্ষে জড়িয়ে পড়ে, সেখানে অন্যান্য দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর অবস্থান কি হবে, এবং বাংলাদেশ আসলে কি হবে? আমরা ভারতীয় গণমাধ্যমে এই আলোচনাও শুনছি যে সবাই কথা বলছে, এমনকি ভারতের মিত্র বলে পরিচিত বাংলাদেশ এখানে কেন নীরব? অন্যদিকে চীন বাংলাদেশকে নানাভাবে সুবিধা দিয়ে বাংলাদেশকে তার পক্ষে রাখতে চাইছে, যদিও বাংলাদেশ এখনো কোনো পক্ষেই কোনো অবস্থান নিয়ে কোনো কথা বলেনি। তো সেটি নিয়েও ভারতীয় বা গণমাধ্যমে এক ধরনের অসন্তোষ আমরা দেখতে পাচ্ছি। তো প্রফেসর শাহিদুজ্জামানের কাছে কি মনে হচ্ছে যে আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? ধন্যবাদ জিল্লুর। অ্যাকচুয়ালি পুরা ব্যাপারটা ইন্ডিয়া, এই মোদী সরকার ইনিশিয়েট করেছে। তার এই সেকেন্ড টার্মে ইন্ডিয়ার যে হাইপার ন্যাশনালিজম, তার যে একটা প্রবণতা 370টা অ্যাবলিশ করা, দিস ওপেন দ্য প্যান্ডোরাস বক্স। অ্যাপারেন্টলি মনে হচ্ছিল যে এটা ইন্ডিয়ার ইন্টারনাল অ্যাফেয়ার, সেটা ইন্ডিয়া বারবার বলতে চেষ্টা করেছে, কিন্তু চায়না এটা খুব সিরিয়াসলি নিয়েছে। তারা কিন্তু সিকিউরিটি কাউন্সিলেও এটা তুলেছিল এবং একটা ইন্টারনাল ক্লোজ ডোর ডিবেটও হয়েছিল। এবং চায়না কিন্তু এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করেছে যে এই 370 অ্যানেক্সেশনের ফলে
কি করলো যে ইন্ডিয়া কাশ্মীরের যে একটা আনডিফাইন্ড স্ট্যাটাস ছিল সেটাকে পরিত্যাগ করে সে একতরফা ভাবে অ্যানেক্সেশনের পলিসি অ্যাডপ্ট করলো। এটা পাকিস্তানের জন্য একটা মারাত্মক পরিস্থিতি। শুধু তাই না, চায়নার জন্য কিন্তু এটা একেবারে তার যে মূল স্ট্র্যাটেজি নর্থ ইস্টে হিমালয়ান রিজিয়নে সেটায় আঘাত করলো। কেননা চায়না কিন্তু কখনো ইন্ডিয়ার সাথে রিটেন কোনো এগ্রিমেন্টে যায়নি রিগার্ডিং ফাইনাল বাউন্ডারিজ, কোনো রিটেন ফরম্যাটে তারা রাজি হয়নি। ইন্দো চাইনিজ ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনস যখনই চলেছে, চায়না কিন্তু ইট ওয়াজ মোর ইন্টারেস্ট টু স্টাডি দ্য ইন্ডিয়ান সাইকোলজি, ইন্ডিয়ান এবং চায়নার যে আচরণ এই হিমালয়ান রিজনে, এটাকে এক ইন্ডিয়ান জেনারেল বলেছে ক্রিপিং এক্সপ্যানশন, অর্থাৎ এই যে আস্তে আস্তে ক্রিপ করতে করতে সুযোগ পেলেই বাড়ানো। এবং এই 370 অ্যাবলিশনের ফলে দেখা গিয়েছে যে চায়না একসেপ্ট করে একটা জিনিস মেনে নিছে যে দে হ্যাভ রিজেক্টেড কলোনিয়াল বাউন্ডারিজ। এবং আমরা জানি যে এই যে লাদাখ, তারপর অরুণাচল প্রদেশ যেটা ইনফ্যাক্ট সাদার্ন তিব্বত ছিল, তিব্বত ইটসেলফ, সমস্ত অঞ্চলটা, লাদাখ কেন পুরা কাশ্মীরটাই কিন্তু এখন চায়নার ম্যাপে, ফিউচার ম্যাপে রয়েছে। এবং চায়নার পলিসি হচ্ছে যে তারা এই ইন্ডিয়ার সাথে কোনো ডিফাইন্ড বাউন্ডারিজে তারা যাবে না। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা রয়েছে, ইন্ডিয়া বারবার চেয়েছে যে এখানে চায়না একটা ফাইনাল অ্যারেঞ্জমেন্টে সই করুক। চায়না হ্যাজ অ্যাভয়েডেড ইট। কেন? বিকজ চায়না মনে করে যে এই যে অঞ্চলটা সাইডে, লাদাখের সাইডে, এটা চায়নার জন্য ভেরি ক্রুশিয়াল, স্ট্র্যাটেজিক, জিও স্ট্র্যাটেজিক অবজেক্টিভস এর জন্য অত্যন্ত ক্রুশিয়াল। কেননা এখান থেকে তারা পুরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে প্ল্যাটো এবং প্লেইনস ল্যান্ড তারা কন্ট্রোল করবে। পাকিস্তানের সাথে চায়নার যে একটা স্পেশাল রিলেশনশিপ, সেখানে এই লাদাখ চায়নার নিয়ন্ত্রণে থাকলে ইটস অলমোস্ট এন এনসার্কেলমেন্ট অফ ইন্ডিয়া। এখন লাদাখ থেকে তো এটা আপনি উল্লেখ করছিলেন যে অরুণাচল প্রদেশ পর্যন্ত এটি ছড়িয়ে পড়তে পারে, এবং সেটি ছড়িয়ে পড়লে সেখানে বাংলাদেশের জন্য একটা সমূহ বিপদেরও আশঙ্কা অনেকে করেন, যে ভারত বাংলাদেশ করিডোর বা ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় বাংলাদেশের ভূমি ব্যবহারের প্রশ্ন থাকতে পারে, ভারত আবদারও করতে পারে। এক্স্যাক্টলি, আমি তাতে আসছিলাম জিল্লু। অ্যাকচুয়ালি অরুণাচল প্রদেশটা কিন্তু এটা সাদার্ন তিব্বত, চায়নার জন্য, চায়নার ফিউচার যে অবজেক্টিভ এই অঞ্চলে, তার জন্য এটা ক্রুশিয়াল। এই যে সক্ষতার পর্যায়ে নিয়ে এসছে, এবং দ্য ভেরি ফ্যাক্ট যে নেপাল এখন চাইনিজ তার সেই অঞ্চল যেখানটা ভারত ক্লেম করে নিয়ে নিয়েছে জোর করে, সেখানে নেপাল হেলিপ্যাড তৈরি করেছে, তার সেনাবাহিনী পাঠিয়েছে, এবং ভারতের এক্সটার্নাল মিনিস্ট্রি অত্যন্ত ওয়ারিড যে হোয়াট ইজ নেপাল আপ টু। আমাদের বেলায় হচ্ছে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে চায়না তার যে পলিসি, ডিফেন্স স্ট্র্যাটেজি নর্থ ইস্টার্ন পার্টে, হিমালয়ান অঞ্চলে, সেখানে তারা অনেক ওয়ে অ্যাহেড অফ ইন্ডিয়া। এই যে তারা এই ঘটনা ঘটিয়ে দিল, সেখানে নট এ সিঙ্গল চাইনিজ ওয়েপন ওয়াজ ইউজড। চায়নাকে কোনো আর্মস ইউজ করতে হয়নি, অথচ চায়না তার যে ইন্ডিয়ান সোর্সেস, চন্দন নন্দী নামক একজন ইন্ডিয়ান ভদ্রলোক, সে নিজেই স্বীকার করেছে যে এই অঞ্চল লাদাখের যে সাইজ 59,000 স্কোয়ার কিলোমিটার, তার মধ্যে বর্তমানে চায়না 38,000 স্কোয়ার কিলোমিটার তার দখল। দেখি যেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে গত 3 দিন থেকে, এটা পুরোটাই বলতে গেলে চায়না এখন তার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এবং চায়না, ইন্ডিয়ার যে এই যে লাইন অফ কন্ট্রোলে যে রাস্তা তৈরি করছে, যেটা কিনা একেবারে কারাকোরাম হাইওয়ে পর্যন্ত যেতে পারে, এই রোড কনস্ট্রাকশনটা চায়না কোনোভাবেই মেনে নেবে এটা আমার মনে হয় না। ইভেন্চুয়ালি তারা চাইবে যে এটা তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে যেন থাকে। ইন্ডিয়ান ক্যাপাবিলিটির দিকে যদি আমরা তাকাই, আপনি ইন্ডিয়ান টেলিভিশনে দেখেন, ইন্ডিয়া কিন্তু বারবার এমন ভাবে রেথরিক্যাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে যেন অ্যাজ ইফ তারা চাইনিজদেরকে এমন পিটিয়েছে, এমন ভাবে শিক্ষা দিয়েছে, তারা ওই অঞ্চলে তাদের পুরো নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়া সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি ওয়েতে তাদের প্রচারণা গুলা চালাচ্ছে। মোদী যখন বলল যে 1 ইঞ্চি জমি দেয়নি, তার অর্থটা কি? 1 ইঞ্চি জমি দেয়নি এটা বলে কিন্তু ইনডিরেক্টলি মোদী চায়নাকেই
লেজিটিমেসি করে দিল। চায়নার যে এই অ্যাকুইজিশনস গুলা সেগুলোই কিন্তু মোদি ইনডিরেক্টলি মেনে নিল। তার কয়েকদিন আগেও ইন্ডিয়ান জেনারেলসরা, রিটায়ার্ড জেনারেলসরা বারবার বলছে যে এভাবে আমরা যদি চায়নার সাথে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ অফ ওয়েপন্স, মিলিটারি ল্যাঙ্গুয়েজে কথা না বললে আমরা অনেক কিছুই হারাবো। এইসব এই রিটায়ার্ড জেনারেলস লাইক শঙ্কর রায় চৌধুরী, ভিপি সিং, জেনারেল মালেক, তাদের মুখে যখন এইসব কথা শোনা গেল, তারপরে মোদি হঠাৎ বলছে যে 1 ইঞ্চি জমিও আমরা দেইনি। এটা কেমন কথা? আচ্ছা, তারপর এখন তাদের ইন্ডিয়ান যে মিডিয়া তারা বারবার বলছে তারা একজন চাইনিজ কর্নেলকে নাকি ধরে ফেলছিল, তারপর কয়েক ঘন্টার মধ্যে মেজর জেনারেল লেভেলে কথাবার্তা হওয়ার পর তারা ওই চাইনিজ কর্নেলকে ছেড়ে দিয়েছে। অবাক করা কাণ্ড। এটা কি বিশ্বাসযোগ্য? নাকি এটা ওই যে ইন্ডিয়ান কর্নেল যে মারা গেল সেটাকেই পাবলিকলি নিউট্রালাইজ করার জন্য এই কথা? কারণ এই চাইনিজ কর্নেল যদি সত্যি ইন্ডিয়া ধরে থাকে তার ছবি কোথায়? তার একটা ইমেজও আমরা দেখি না ইন্ডিয়ান মিডিয়াতে। আর এটা কি কখনো হয় দ্যাট ইউ ক্যাচ এ চাইনিজ কর্নেল এন্ড ইউ লেট হিম গো ইন আওয়ার্স, যেখানে এতগুলো ইন্ডিয়ান সোলজার্স মারা গেল? আচ্ছা, ইন্ডিয়ান মিডিয়া বল যে ইন্ডিয়ান কর্নেল সন্তোষ বাবু যখন নিজে একা সাহস করে গেল, তখন there was a very fresh team of Chinese military presence. যাদের পুরনো যারা ছিল চাইনিজরা, তাদেরকে নাকি ইন্ডিয়ান সোলজাররা সব চিনতো, একে অপরকে মুখে মুখে চিনতো, একটা somehow আস্থার সম্পর্ক। এবং এই এটা যে গ্রুপটা ছিল তারা নাকি সম্পূর্ণ একটা নতুন গ্রুপ। আমার কথা হচ্ছে যে তাই যদি সত্যি হয়ে থাকে তাহলে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কোথায় ছিল? একটা নতুন গ্রুপের সাথে তুমি যখন এত রাতে তোমার পেট্রোল পার্টি মিট করতে যাচ্ছে, ইউ ডোন্ট ইভেন নো হাউ দে উইল বিহেভ। তো আপনাদের কি তাহলে ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্ট ছিল না? আপনারা ওয়েপন্স ছাড়া এভাবে কিভাবে গেলেন? কেনই বা গেলেন? এবং এই যে কর্নেল সন্তোষকে নাকি ধরে ধাক্কা দিয়েছে, যার ফলে ইন্ডিয়ান সোলজার্সরা খেপে যে এই পুরো ডিসক্রিপশন গুলাই যদি আপনি দেখেন, এগুলো অনেকটা এসকেপিস্ট। এখানে একটা বড় কথা হচ্ছে যে চাইনিজদের যে বলা হচ্ছে ওদের 50 জন মারা গেছে, চায়নার গ্লোবাল টাইমস কিন্তু বলছে যে আসলে ক্যাজুয়ালিটি ওয়াজ 5 and 11 injured। এখন কোনটা সত্যি কোনটা মিথ্যা কোনো কিছু রিয়েলি ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে ইন্ডিয়ার এই যে ফরওয়ার্ড ডিপ্লয়মেন্টস গুলো এখন ঘটলো, হ্যাঁ, তারা তাদের সুখয় লেটেস্ট, মিরাজ লেটেস্ট প্লেনস গুলা সেখানে বসাচ্ছে, তাদের হেভি ওয়েপনরি রয়েছে। কথা হচ্ছে এই যে ডিসপ্লে, ইন্ডিয়ার ডিসপ্লে, এখন স্ট্র্যাটেজিক অ্যানালিসিসে এটা বলা হচ্ছে যে ইন্ডিয়ান এই মিলিটারি স্ট্র্যাটেজি এবং তাদের জেনারেলসরা যারা ওয়ার্কিং জেনারেলস, তাদের যে চিন্তাধারা, এটা কিন্তু বেসিক্যালি পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2 মিলিটারি স্ট্র্যাটেজিরই একটা এক্সটেনশন। অর্থাৎ ওই আর্মার ব্যবহার করবে, ট্রুপস অন দ্য গ্রাউন্ড, একটা পুরা ডিভিশন, একটা কোর, ব্রিগেড তারা মেনটেন করবে, এই করবে, হ্যাঁ, পুরাই ইট ইজ বেসড অন দ্য ইউজ অফ ফোর্স। এবং এখন যে ধারণা ওয়েস্টার্ন রাইটার্সরা যা বলে, চায়না কিন্তু তাদের যে অ্যাম্বিশনস ফুলফিল করবে আপনার এই অঞ্চলে, সেখানে যে সম্মুখ যুদ্ধে তারা যাবে না, তারা ইন্ডিয়ান যে মিলিটারি ফোর্সেস রয়েছে হিমালয়ান ইয়েতে, সেখানে তাদের সাথে তারা কোনো কম্বেটে যাবে না ভবিষ্যতে। তাহলে চাইনিজ মিলিটারির ভবিষ্যৎ কি? চায়নার মিলিটারির ভবিষ্যৎ এই অঞ্চলে, এই পুরা হিমালয়ান রিজনে, ইট ইজ টোটালি বেসড অন সাইবার ওয়ারফেয়ার। অর্থাৎ আপনি ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারে চায়না এখন এত এগিয়ে গিয়েছে যে তারা পুরাপুরি ইন্ডিয়ান মিলিটারি যে ক্যাপাবিলিটি, তাদের যে এয়ারফোর্স, তাদের যে মিসাইলস, তাদের যে পুরা কম্পিউটার্স, এগুলো চায়নার অ্যাডভান্সড সাইবার ওয়ারফেয়ার মেথডসে জ্যাম করে দেবে। তারা পুরো প্যারালাইজ করে দেবে। আপনার হয়তো মনে আছে জিল্লুর, যে রাশিয়ানসরা যখন সিরিয়াতে আক্রমণ চালায়, খুব দ্রুত গতিতে দেখা গেছে যে রাশিয়ানসরা ইসরায়েলিসদের বের করে দেয় আর আমেরিকানরা সিরিয়া ছেড়ে সরে যায়। কেন সরে যায়? বিকজ রাশিয়ানসদের হাতে তাদের যে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি অনেক অ্যাডভান্স ছিল। তারা ইসরায়েলি এয়ারফোর্সের, ইসরায়েলি স্যাটেলাইট কন্ট্রোলের সমস্ত মেকানিজম নিউট্রালাইজ করে দিচ্ছে। সেখানে রাশিয়ানসদের মতো চাইনিজরাও কিন্তু এখন এই তাদের সাইবার ওয়ারফেয়ার ক্যাপাবিলিটিতে অনেক এগিয়ে গিয়েছে। এবং এখানেই দেখা যাবে
যে আগামী দিনগুলোয় এই যে ইন্ডিয়ান মিলিটারি পাওয়ার তারা যে বলছে ইকুয়ালি মানে ব্যাক টু ব্যাক আমরা পুরা কাউন্টার করতে পারবো, রোড কনস্ট্রাকশন করতেছে, বিউটিফুল রোডস, কিন্তু ওইখানে ইন্ডিয়ার এত যে হেভি ট্যাঙ্কস যেগুলো নাকি খুব ভালো কোয়ালিটি, ওই অঞ্চলে ওই ট্যাঙ্কস গুলো ব্যবহার করার যে কুইক মুভমেন্ট তারা যেটার কথা বলছে যে যেখানে 3 দিন লাগতো সেখানে 4 দিন তারা করিডোরে চলে যাবে। These are all known to the Chinese military generals. তারা অনেক আগেই এগুলো ক্যালকুলেট করে ইন্ডিয়ানসদের চেয়ে এক জেনারেশন আগে চলে গেছে। ইন্ডিয়ানরা বলে যে একটা লাস্ট পয়েন্ট বলছি যে 62 তুলনায় ইন্ডিয়া ইমপ্রুভ করছে, সে ডাবল করছে তার স্ট্রেংথ, কিন্তু 62 তুলনায় ইন্ডিয়ার চেয়ে চায়না 10 গুণ আরো বেশি তার মিলিটারি ক্যাপাবিলিটি টেকনোলজি ইমপ্রুভ করছে। ইন্ডিয়া যতদূর না ভাবে যে সে তার ওয়েপন্স দিয়ে রাশিয়াতে গেছে SS-400 আনতে, কিন্তু চায়না তো কোনো মিসাইলও ব্যবহার করবে না, কোনো ইয়েও করবে না। চায়নার যে সাইবার ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি সেটা তাকে একদম ফিউচারিস্টিক একটা অবস্থায় তুলে দিয়েছে, যা কিনা ইন্ডিয়াকে একেবারে সেকেন্ড রেট পাওয়ারে ফেলে দেয়, একটা ডেভেলপিং কান্ট্রির স্ট্যাটাসে নিয়ে যায়। আর whereas চায়নার মিলিটারি স্ট্যাটাস বলতে গেলে ইটস এ সুপার পাওয়ার। জি প্রফেসর শাহিদুজ্জামান, চীন যাই করুক না কেন, ভারত যাই করুক না কেন, বাংলাদেশের সামনে কি আছে সেটি শুনতে আমি পরে আসবো আপনার কাছে, এবং দুপক্ষের সঙ্গেই তাদের এই বৈরিতা এবং তাদের কারো দিকে ঝুঁকে পড়া বা কারোর সঙ্গে সখ্যতা এবং কেউই যে বাংলাদেশের জন্য খুব একটা কল্যাণকর তেমন কিছু শেষ পর্যন্ত হবে সেটি আবার অনেকে মানতে চান না, মনেও করেন না। জেনারেল সাখাওয়াত হোসেন একটু বলবেন যে ফরেন পলিসি এক্সপার্টদের অনেকেই মনে করেন যে এই সংঘাতের পেছনে কেবল যে সীমান্ত সংশ্লিষ্ট বিষয় আছে তাই নয়, এর পেছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্যান্য পক্ষেরও কিছু ইন্ধন থাকতে পারে, জিওপলিটিক্যাল কারণে এবং বিশ্ব রাজনীতির নানা কারণে। আপনার এই বিষয়ে মতামত কি? দেখুন, আমি কিন্তু আমার প্রথম বক্তব্যে কিছুটা বলেছিলাম যে একটা চায়না বিরোধী জোট গড়ে উঠছে, বিশেষ করে ইন্ডিয়ান ওশেন এন্ড প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, যেটা কেন্দ্রবিন্দু হচ্ছে সাউথ চায়না সি, যেটা চায়না তার নিজস্ব বলে দাবি করছে, এবং সেখানে যে কতগুলো দেশ যারা অপোজ করছে তার ভিতরে সাউথ কোরিয়া, তার সাথে জাপান, তার সাথে ভিয়েতনাম কিছুটা জড়িত আছে, ফিলিপিন্স। এই রাষ্ট্রগুলো অলরেডি কিন্তু আমেরিকার সাথে, তাইওয়ান আমেরিকার সাথে এক ধরনের ডিফেন্স চুক্তির ভিতরে আছে, এবং তারা এই জায়গাটাতে খুব তৎপর এবং অস্ট্রেলিয়া এই দাবিটি মানতে, এবং এই জায়গাতেই কিন্তু আপনাকে দেখতে হবে যে আমি বলেছিলাম যে চীন এখন যেটা মনে করছে যে ভারত সেই জায়গাতে যুক্ত হয়েছে, সাউথ চায়না সি সেখানে যুক্ত হয়েছে। এটা একটা এক্সটার্নাল যে জিও স্ট্র্যাটেজিক ইস্যু বড় হয়ে দাঁড়িয়েছে চীনের সামনে। আরেকটি জিনিস যেটা আমি বলতে চাচ্ছি, যেটা শহীদুজ্জামানও বললেন যে 370 ব্যাপার, তারপরে কিন্তু মিস্টার অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে তিনি সমস্ত কিছু নিয়ে নেবেন মানে, তার মানে তিনি আকসাই চীনও নেবেন, এই কথাটা কিন্তু স্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন। এবং গত 2 বছরে দৌলত বেগ ওল্ডি বলে যে জায়গা, যেটা আবার 14,000 ফিট অলমোস্ট হাইটে, সেখানে ভারত একটি ব্রিগেড এবং একটি ছোট এয়ারফিল্ড তৈরি করেছে। সেটা ফাইটার এয়ারক্রাফট নয়, সেটা লজিস্টিক এয়ারক্রাফট। ইন্টারেস্টিং হলো এটা চীন বর্ডারের খুবই কাছে, এবং কারাকরাম হাইওয়ে থেকে আপনি অলমোস্ট 90 কিলোমিটার, এবং কারাকরাম হাইওয়ে ইজ দ্য লাইফ লাইন অফ চায়না, যেটা আপনার তিব্বত থেকে যে রাস্তাটি আপনি সিনজিয়াং এ গিয়েছে, এবং সিনজিয়াং এ গিয়ে কারাকরাম হাইওয়ে যেটা জয়েন করছে, যেটাকে এখন বলা হচ্ছে BRI এর একটা অন্যতম বৃহৎ উদ্যোগ, যেটা আলটিমেটলি পাকিস্তানের ওয়াদার বন্দরকে যুক্ত করছে। $65 বিলিয়ন প্রজেক্ট এখন কারাকরাম হাইওয়ে থেকে শুরু করে গোয়াদার প্রজেক্ট করে চলছে। এই জায়গাটাতে
চায়না মনে করেছে যে গত 2 বছর থেকে ইন্ডিয়া প্রভোগ করছে চাইনিজদেরকে, যেটা অত্যন্ত বর্ডারের কাছে এই রাস্তাটা নিয়ে গিয়ে, এবং চায়না বহুবার প্রতিবাদ করার পরেও, যেটা চাইনিজ বর্ডার, বহুবার প্রতিবাদ করার পরেও ভারত এটাকে কান দেয়নি। এটা তো একটা আপনার প্রভোকেশন এক জায়গায়, কিন্তু যেটা বৈশ্বিক যেটা বললাম যে জিও স্ট্র্যাটেজিক লার্জার স্কেল, সেটা কিন্তু চায়না এখন ধরেই নিয়েছে যে ভারত একটি এন্টি চাইনিজ আপনার জোটের মধ্যে অন্যতম শক্তিশালী দেশ হিসাবে তাকে নিজেকে জাহির করছে। এই জায়গাটাতে যেটা সমস্যা হচ্ছে, তাই যদি হয় এবং যেভাবে সেভার রেটলিং ভারতীয় তরফ থেকে হচ্ছে, আমরা চাইনিজটা দেখিনি তারা কোনো সেভার রেটলিং করছে বলে মনে হয় না। তাদের যে প্রিপারেশন, তাদের প্রিপারেশন ডিফারেন্ট অল টুগেদার। তারা যে সমস্ত ইকুইপমেন্ট এখন এইসব পার্বত্য অঞ্চলের জন্য, বিশেষ করে হাইটে যে সমস্ত ট্যাঙ্ক, গাড়ি, গানস, মিসাইল, হেলিকপ্টার, এগুলো কিন্তু স্পেশালি তারা তৈরি করেছে এবং দে আর ইন দ্য ফরওয়ার্ড বেস কোথায়? তিব্বতের বেসগুলোতে। বিষয়টা হলো কি, যে ভারতে এক ধরনের ন্যাশনাল ফিলিং উঠেছে যে 1962 সালে যে জায়গায় ভারত ছিল এখন সেই জায়গায় ভারত ট্রু সত্যি। আজকে তারা এই সময় মনে করে যে, বিশেষ করে জেনারেল গা এবং হকিস যারা আছে, যে এই সময় চায়নাকে যদি চাপ দিতে হয় তাহলে এই জায়গাতে চাপ দিতে হবে। ইন্টারেস্টিং হলো, আপনি লক্ষ্য করবেন যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রথম দিকে বলেছিল আমরা তোমাদের সাথে, চায়না যদি কিছু করে আমরা ভারতের সাথে আছি, কিন্তু এই মুহূর্তে ভারতকে সেভাবে কিন্তু তিনি সাপোর্ট করে না, ইনক্লুডিং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যা পারছে না এখন, কারণ মিস্টার ট্রাম্প খুব বিপদে আছে আমেরিকাতে, এবং সামনে নির্বাচন এবং ওনার নিজের না, সেটাই বলতে যাচ্ছিলাম। সামনে ইলেকশন, সমগ্র আমেরিকা ব্যাপী একটা মুভমেন্ট হচ্ছে, সেটা কোণঠাসা হয়ে পড়েছে মিস্টার ট্রাম্প। তার উপরে মিস্টার বোল্টন আরেকটি তার বই, ট্রাম্প চায়না তার ইলেকশনে। কাজে এই সবকিছু মিলিয়ে কিন্তু আমেরিকার এই প্রশাসন এমন অবস্থায় নেই তারা চায়নার বিরুদ্ধে ইন্ডিয়াকে সরাসরি সাপোর্ট করবে। তো বিষয়টা হচ্ছে এই, যদি আরেকটি বিষয় আমি বলে রাখি, চায়নার সাথে যদি যেটা রাশিদুজ্জামান বললেন, সাইবার ওয়ারফেয়ার অ্যাকচুয়ালি ট্রু। চাইনিজ সাইবার ওয়ার, চায়না হয়তো ল্যান্ড ট্রুপ ততক্ষণ নামাবে না যতক্ষণ মতো ইন্ডিয়া কোনো জায়গায়, হয় লাদাখ বা অন্য কোনো অঞ্চলে, যদি সেই জায়গায় এক্সপ্রেশন না করে। চায়না ইজ কোয়াইট কেপেবল, এবং একটা সুপার পাওয়ার হিসেবে তারা কোয়াইট কেপেবল যে কোনো কমান্ড সিস্টেমকে একেবারে নিউট্রালাইজ করে দেওয়া, যেটা সাইবার ওয়ারফেয়ার বলা হয়। সেই জায়গায় কিন্তু চায়না অত্যন্ত সুপিরিয়র। শুধু ইন্ডিয়া নয়, যে কোনো জায়গাতে চায়না এই অ্যাটাকটা, সাইবার অ্যাটাকে করতে পারে, যেটা কিছু কিছু নমুনা এখন দেখা যায়। তো এখন এই যে আপনার যে ফোর্সেস রেশো আমরা কথা বলছি, আমরা বলছি মিরাজ, আমরা বলছি অ্যাটাক হেলিকপ্টার, নানান ধরনের, এইগুলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অর ভিয়েতনাম ওয়ার পর্যন্ত একটা ট্যাকটিক্যাল ইকুইপমেন্ট ছিল। এখন কিন্তু স্ট্র্যাটেজিক ইকুইপমেন্টে যদি আপনি চলে আসেন, তাহলে সাইবার ওয়ারফেয়ার ইজ ওয়ান, যেখানে আপনার কমান্ড এন্ড কন্ট্রোল সিস্টেমকে আপনি টোটালি নিউট্রালাইজ করে দিতে পারেন। কমান্ড কন্ট্রোল সিস্টেম নিউট্রালাইজ করেন, তাহলে আপনি কোনো ওয়েপন ইজ নট ইফেক্টিভ। আমি এই জায়গাতে আরেকটা কথা বলে রাখি, ধরে নিলাম যে আমরা একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ টাইপের অথবা ভিয়েতনাম যুদ্ধ ট্যাকটিক্যাল একটা ব্যাটল আমরা হয়তো দেখবো, যদি হয় আপনার আকসাই অঞ্চলে। চায়না কিন্তু ওই জায়গাতে স্থির থাকবে না, সেটা ওই জায়গাতে সে চলে আসবে আপনাকে অরুণাচলকে যেভাবে ক্লেম করেছে 1962-তে অরুণাচলে যখন এসেছিল, চায়না কিন্তু ফেরত গিয়েছিল। তারা ভেবেছিল তারা অ্যান্সার হচ্ছে, এবার হয়তো সেরকম হবে না। কিন্তু ইস্টার্ন থিয়েটারে যদি চায়না ইন্ডিয়ার ভিতরে, এগেইন এগুলো পারসেপশনের ব্যাপার, চায়না ইন্ডিয়ার ভিতরে আমরা ভিয়েতনাম যুদ্ধের মতো অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো সেই ট্যাকটিক্যাল যুদ্ধ দেখি, তাহলে আমরা বাংলাদেশ একটা সমস্যার মধ্যে পড়বো। আরেকটি বিষয় যেটা আমি বলতে চাচ্ছি, তাই যদি হয় তাহলে কিন্তু এই উপমহাদেশের 3টি দেশ আরো জড়িয়ে পড়বে। সেটা হচ্ছে ভারত, পাকিস্তান এবং নেপাল।
তিনটি দেশ জড়িয়ে পারে বর্ডার ক্লাসে। সেই জায়গাতেও পুরো সাউথ এশিয়া যদি বা উপমহাদেশ যদি এই ধরনের বর্ডার ক্লাসের মধ্যে থাকে, আমি আবার বলছি যে ট্যাকটিক্যাল ওয়ারফেয়ার, আই এম নট সাইবার স্ট্র্যাটেজির কথা এটা হচ্ছে, তাই যদি হয় তাহলে বাংলাদেশও আমরা খুব একটা স্বস্তির জায়গায় থাকবো না। আমাদেরকে তখন ভাবতে হবে হোয়াট টু ডু। কারণ যে কথাগুলো এখন উঠেছে সেই অবস্থায় যদি ইস্টার্ন ইন্ডিয়া, নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, অরুণাচলে যদি কোনো কিছু হয় তাহলে তার লজিস্টিক লাইনটা কি হবে? 1962-তে লজিস্টিক লাইন পাকিস্তান দেয়নি। আমরা দিব কি দিব না, আমরা কোনো পক্ষ হয়ে যাব কিনা, আমরা কোনো পার্টি হয়ে যাব কিনা, কারণ আমরা হয়তো এই বর্ডার ওয়ারে আমাদের বর্ডার নেই। বাট আবার বলছি পলিটিক্যালি আমরা স্ট্র্যাটেজিক্যালি আমরা কোন দিকে যাব সেসব কথা কিন্তু চিন্তা করে রাখতে হবে। আমি আশা করি এই ধরনের তো পরিস্থিতি দাঁড়াবে না, কিন্তু আপনি যদি আগাম আপনার স্ট্র্যাটেজিক টেকনিক্যাল থিঙ্কিং বা পলিসিটাকে ঠিক না রাখেন, ওই সময় কিন্তু বাংলাদেশ কাজে আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন অবস্থায় থাকবো। তার সাথে আমাদের অর্থনৈতিক যে বন্ডেজ এটা কিন্তু খুব স্ট্রং। আমরা প্রায় সব জায়গায় আমরা দেখছি অর্থায়ন হচ্ছে, চাইনিজরা কাজ করছে। আমাদের সরকার ভারতের সাথে ভালো সম্পর্ক রেখে চলেছে। সেই দিক থেকে আমাদের পলিসিতে একটা বড় ধরনের চ্যালেঞ্জ আসতে পারে বলে আমি মনে করি। এটা যদি এইসব ভাবে হয়, ইন্টারন্যাশনালাইজ হয়ে যায়, যেটা আশা করি হবে না, সাউথ চায়না সি পর্যন্ত যায়, তাহলে আমাদেরকেও চিন্তা করতে হবে যে বে অফ বেঙ্গল রিজনে আমরা কি অ্যাক্টিভিটি। জি, প্রফেসর শাহিদুজ্জামান, যেমনটা ডক্টর সাখাওয়াত হোসেন বলছিলেন যে আমরা ওয়ান বেল্ট ওয়ান রোডের উদ্যোগের অংশ হিসেবে যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর সিপেকের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আমরা দেখছি যে ভারত বেশ একটা কট্টর অবস্থান নিয়েছে এবং এর বিরুদ্ধে আচরণ করে, এবং যেটি তিনি বলছিলেন যে এই অঞ্চলে যদি পাকিস্তানও জড়িয়ে পড়ে, নেপাল ভারত ইতিমধ্যেই জড়িয়ে পড়েছে, অন্তত কথাবার্তায় তো জড়িয়ে পড়েছে, চীন তো আছেই। তো দক্ষিণ এশিয়া অঞ্চলে আমরা জানি যে ভূ রাজনীতিটা মূলত ভারত পাকিস্তানকে কেন্দ্র করে, এবং পাকিস্তানের সেই অর্থে আমরা কোনো প্রভাব দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর উপরে দেখতে পাই না, যেটি ভারতের মোটামুটি ভাবে একচ্ছত্র একটা আধিপত্য ছিল। কিন্তু সেখানটা তো একটা বড় ঘাটতি, ভারত সবার সঙ্গে, একমাত্র বাংলাদেশ ছাড়া আর কেউই ভারতের সেই অর্থে মিত্র নেই, এবং বাংলাদেশ এখন পর্যন্ত ভারতীয় আক্ষেপ যে বাংলাদেশ এখন পর্যন্ত এই জায়গায় এই বিরোধের মধ্যে চুপচাপ একটা অবস্থা নিয়ে আছে। সো যেখানটাতে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন শেষ করলেন, আপনার কাছে আমার সেটাই জানতে চাওয়া যে আপনি কি মনে করেন যে শেষ পর্যন্ত পাকিস্তানও জড়িয়ে পড়ে, এবং সেটি যদি আবার শেষ পর্যন্ত সাউথ চায়না সি পর্যন্ত, ওই দিক পর্যন্ত টার্ন নেয়, তাহলে আসলে বাংলাদেশের কি করণীয় থাকবে, এবং এই ভারত চীনের মধ্যকার অস্থিতিশীল পরিস্থিতিতে পাকিস্তানের ভূমিকা কি হবে, সেটি তো মোটামুটি অনুমেয়। বাংলাদেশ সেক্ষেত্রে কি করবে, এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আসলে ভারতের সম্পর্কটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? অন্যদিকে চীনই বা কতটা একটা ডিপেন্ডেবল মিত্র হিসেবে অন্যান্য দেশগুলোর, দক্ষিণ এশিয়ার দেশগুলোর থাকতে পারবে? কারণ চীনের যদিও অর্থনৈতিক সামর্থ্য অনেক ভালো, কিন্তু তার এই আর্থিক সামর্থ্য দিয়ে সে সবাইকে আসলে নিজেরটাই শেষ পর্যন্ত ভালো বোঝে, অন্যেরটা বুঝতে চায় না, এবং নানান দেশকে নানাভাবে সে নানান ট্র্যাপের মধ্যেও ফেলে দিয়েছে। সো বাংলাদেশের মতো দেশের জন্য যদি নিরপেক্ষভাবে বিবেচনা করতে যাওয়া হয়, তাহলে চীনও তার মিত্র হিসেবে আসলে শেষ পর্যন্ত থাকতে পারবে না, থাকতে পারবে কিনা, ভারতও তার কতটা মিত্র হিসেবে থাকতে পারবে, সেটাও একটা বড় প্রশ্ন। মানে কারো উপরে সেই অর্থে আসলে পুরোপুরি নির্ভর করা যাচ্ছে না। ইন্টারেস্টিং প্রশ্ন রেজ করেছেন। আমার ধারণা, দেখেন চায়না ভারতের সাথে যে অর্থনৈতিক সম্পর্ক বাণিজ্য করে সেটা মাত্র 2%। চায়নার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য হচ্ছে 80%। এখন কথা হচ্ছে চায়না যখন আমেরিকার মতো 80% ট্রেড, তারপরেও যদি চায়না ট্যাকল করতে পারে এবং এত স্ট্রং পজিশন নিয়ে ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমেরিকাকে কনফ্রন্ট করতে পারে, ইন্ডিয়ার সামান্য 2%, এটা ইকোনমি, ইন্ডিয়ানরা যতই বয়কট করুক আর যতই করুক, ইট হার্ডলি ম্যাটার্স। চায়নার জন্য এটা আসে যায় না। ইন্ডিয়া চায়নার সাথে একটা কনফ্রন্টেশনে লিপ্ত হলে হার্ডলি it is doubtful. Also, China's capability, Chinese generals বলে we can sustain a war against India for 5 years at least. তাদের যে China economic capability আছে,
5 বছর তারা চালিয়ে যেতে পারবে। এখন আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট সাউথ এশিয়ান দেশগুলা এবং বাংলাদেশের স্বার্থ বা পরিস্থিতি কোন দিকে যেতে পারে দেখেন, আমাদের একটা বড় বিষয় হচ্ছে এই যে এই অঞ্চলে নেপালকে দেখেন, নেপাল কি অবস্থায় ছিল এই 2015-তে, তার যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের 1 মাস পরে ইন্ডিয়া নেপালের এগেইনস্টে ইকোনমিক ব্লকেজ চাপিয়ে দিয়েছিল এবং নেপালে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তার আগে 2বার ইকোনমিক ব্লকেজ হয়েছে, 1989-এ, আরেকটা বোধহয় 2009 সালে। এই 2015-তে এই ইকোনমিক ব্লকেজের পরেই কিন্তু নেপাল চায়নার সাথে ফাইনালি ডিসাইডেড যে ট্রানজিট আর ট্রেড চুক্তিতে যাবে। এবং আজকে নেপাল চায়নার সাথে এমন একটা পরিস্থিতিতে চলে এসছে যে তারা সাহস করছে তাদের ম্যাপ রিড্র করতে, এবং বর্ডারে যেখানে ইন্ডিয়ানরা নেপালের টেরিটরি নিয়ে নিয়েছে সেখানে তারা এখন হেলিপ্যাড তৈরি করে তাদের আর্মি বসিয়েছে, যার ফলে ইন্ডিয়ার সাউথ ব্লক খুব বড়েন যে এখানে কি তাহলে চায়না ইন্ধন দিচ্ছে? হ্যাঁ, চায়না যদি ইন্ধনও দেয়, নেপাল কিন্তু এখন নিজের পায়ে দাঁড়াবে মিলিটারি, এতে কোনো সন্দেহ নেই। এখন কথা হচ্ছে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, একটা খুব ডিস্টার্বিং রিয়ালিটি, ইন্ডিয়া এক্সপেক্ট করে যে চায়নার সাথে তার যে স্ট্যান্ড অফ হয়েছে সেখানে বাংলাদেশ যেন চায়নাকে সমালোচনা করবে। এই বিষয়টা বারবার ইন্ডিয়ান মিডিয়াতে ফুটে উঠেছে। আজকে শোনা গিয়েছে আনন্দবাজার পত্রিকা এমন কথাও লিখেছে যে বাংলাদেশ নাকি চীনের কাছ থেকে খয়রাতি ভিক্ষা নেয়, আমরা নাকি খয়রাতি নেই। এটা কি ধরনের ইন্টারপ্রিটেশন এখানে, যেখানে বাংলাদেশ কয়েকদিন আগে লেখা হয়েছে। এবং আমার কথা হচ্ছে যে বাংলাদেশ হ্যাজ টু আন্ডারটেক এ ট্রানজিশন। আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী এখন দেখতে পাচ্ছে, তার কিন্তু এই যে একটা সিচুয়েশন যেখানে অনেক বেশি ইন্ডিয়ান প্রিপন্ডারেন্স, সেটা থেকে আমি নিশ্চিত যে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সেখান থেকে বের হয়ে আসতে চায়। এবং এটা ক্লিয়ারলি আমরা দেখতে পেয়েছি যে নীরবে বা একটু ইঙ্গিতে আমরা আমাদের অপশনস আরো ইমপ্রুভ করছি। চায়নার সাথে ডেফিনেটলি আমাদের সম্পর্ক এখন এই সরকারের আমলে যে কোনো সময়ের চেয়ে এখন অনেক ভালো সম্পর্ক। আমরা চায়নার সাহায্য নিচ্ছি এবং আমাদের সাথে চায়নার ভুল বুঝাবুঝি আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। এবং এটা যে এই ঘটনা ঘটে গেল, এর ফলে চায়না যদি তার সামরিক সামর্থ্য ডেভেলপ করে ফেলে, ইন্ডিয়া যেভাবে এখন সেখানে মিলিটারি ক্যাপাবিলিটি বাড়াচ্ছে, তারা এখন ইন্ডিয়া মরিয়া হয়ে যেতে পারে বাংলাদেশের ভিতরে ট্রানজিট করার জন্য, যাতে তারা চাপ দিতে পারে যে আমাদের ভিতর থেকে তারা এই ট্রানজিট ব্যবহার করে নর্থ ইস্ট এবং নর্দার্ন পার্টে ডোকলামে তাদের যেন প্রতিরক্ষা, অর্থাৎ ইন্ডিয়া চাইবে আমাদেরকে তাদের কাজে ব্যবহার করার জন্য। এটা আমাদের জন্য একটা ভয়াবহ পরিণতি হবে। এবং আমাদের কি প্রয়োজন? আমি মনে করি যে আমাদের এখন একটা ট্রানজিশন ফ্রম ইন্ডিয়ান প্রিপন্ডারেন্স টু এ গ্রেটার অ্যাফিনিটি টুয়ার্ডস চায়না, যার সাথে কিনা বলতে গেলে আমাদের প্রচুর ডিফেন্স কোঅপারেশন, 80 to 90% অফ প্রফেসর শাহিদুজ্জামান, একথা ঠিক যে ভারতের সঙ্গে সখ্যতা মৈত্রী রাখা সাধারণভাবে জনগণের মধ্যে খুব একটা, ভারতীয় বাংলাদেশের জনগণ খুব একটা সন্তুষ্ট নয় ভারতের ব্যাপারে, এবং তাদের নানা বিষয়ে অভ্যন্তরীণ রাজনীতিতে ইন্টারফারেন্সটাও একটা বড় প্রশ্ন, মানুষের মধ্যে জনমনে অসন্তোষের প্রধান বড় কারণ। কিন্তু প্রফেসর শাহিদুজ্জামান, আপনি যেভাবে চীনের কথা বলছেন বা চীনের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠত করার ব্যাপারে চীনের উপরে নির্ভরশীলতা বাড়ানো, সেটা যদি করা হয়, ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন যেভাবে একটা মেরুকরণ তিনি চিত্রায়িত করছিলেন, এবং এই মেরুকরণ কিন্তু আরো বড়। আপনি যদি পুরো পশ্চিমা বিশ্ব এন্টি চায়না, আমরা যদি দেখি অস্ট্রেলিয়া তারও এন্টি চায়না, এই অঞ্চলে জাপান, কোরিয়া সবাই একটা এন্টি চায়না অবস্থা নিয়ে আছে। তো সেখানে আপনি আবার চায়নার সঙ্গে বেশি সখ্যতা করলে তো গোটা বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে আপনি আবার অনেকখানি দূরে সরে যাবেন, এবং আপনার বাজার বলি, অর্থনৈতিক সম্পর্ক বলি, সেগুলো আবার ইউরোপ আমেরিকার সঙ্গে অনেক বেশি। এবং চায়না আবার শেষ পর্যন্ত কতটা ডিপেন্ডেবল, সেটাও একটা বড় প্রশ্ন। এক্স্যাক্টলি, আপনি এই পয়েন্টটা খুব ভালো। এই ব্যাপারটা সেন্সিটিভ ইস্যু। আমি এটা নিয়ে একটু আপনাকে বলতে চাই যে দেখেন, এখন কিন্তু এই যে গ্লোবাল পলিটিক্সে there is no long term military alliance, এখন অ্যাডহক বেসিস ইস্যু ভিত্তিক সম্পর্কগুলোই বেশি প্রাধান্য পাচ্ছে। যেমন ধরেন চায়না এবং মধ্যপ্রাচ্যটাকে মাথায় রাখতে হবে।
হ্যাঁ, উইগার্সদের নিয়ে চায়না যা ট্রিট করছে তার ফলে এটা কখনো এমন হয়নি যে পাকিস্তানের সাথে চায়নার বন্ধুত্ব কমে যাবে, কিংবা আমাদের রোহিঙ্গা নিয়ে যে প্রবলেম হচ্ছে তার অর্থ এই না যে, যেটা আমি সবসময় বলে এসেছি যে মার্কিনী সহযোগিতা কাম্য। কিন্তু চায়না এখন এই ভূরাজনৈতিক বাস্তবতায় বর্তমানে চায়নার সাথে বিভিন্ন দেশের অনেক অংশেই কিন্তু কার্যকর সম্পর্ক। সৌদি আরবের সাথে চায়নার ভালো সম্পর্ক, টার্কি এখন চীনের সাথে খুবই কার্যকর সম্পর্ক গড়ে তুলেছে। রাশিয়ার সাথে চায়নার যেখানে দীর্ঘ বর্ডার প্রবলেম ছিল, সেখানে রাশিয়া আর চায়না দে আর ভেরি ক্লোজ। 70 হওয়ার পরে এবং ইন্ডিয়ার এই যে উগ্র জাতীয়তাবাদ, সেখানে তারা যে ডেমোগ্রাফিক ট্রানজিশন করতে যাচ্ছিল, এই ডেমোগ্রাফিক ট্রানজিশনের পলিসি যদি সত্যিই তারা বাস্তবায়িত করত, তাহলে চিন্তা করেন রোহিঙ্গাদেরকে তারা জোর করে ইন্ডিয়া থেকে ঠেলে দিয়েছে বাংলাদেশে। তারা আসামের মুসলমান পপুলেশন, ওয়েস্ট বেঙ্গলের মুসলমান পপুলেশনকে বাংলাদেশে ঠেলার একটা বড় রকমের প্রোগ্রাম দাঁড় করিয়েছিল, যেটা সম্ভব হয়ে উঠেনি প্রাকৃতিক কারণে। প্রথমত এই যে এই জার্ম কোভিড প্রবলেম, তারপর ইন্ডিয়া নিজেই জড়িয়ে পড়েছে অনেক জটিল ইন্টারনাল ডিসইউনিটিতে, যার ফলে এই মুসলিমসরা ইন্ডিয়াতে প্রচন্ড প্রতিবাদ করেছে। ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি যে কোনো পরিস্থিতিতে রুখে দাঁড়িয়েছে, কংগ্রেস মাথাচাড়া দিয়ে, অর্থাৎ পুরো ঘটনাগুলো এমন ভাবে ঘটছে যে বাংলাদেশ রেহাই পেয়েছে। কিন্তু একটা জিনিস আমাদের শিখতে হবে যে ইন্ডিয়ার বাস্কেটে সমস্ত এগস রাখার পরিণতি হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু পুরাপুরি আমাদের তার ধারণাগুলো চাপিয়ে দেবে। এখন আমরা ভবিষ্যতেও আমাদের যদি নিরাপত্তার কথা চিন্তা করতে হয়, এই যে ডেমোগ্রাফিক স্পিল ওভারের ভয় এবং ইন্ডিয়া তার ট্রানজিট চাপিয়ে দেওয়ার মতো প্রবণতা, এটা থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে অবশ্যই চীনের সাথে এই যে ডেভেলপমেন্ট ওয়ার্ক, এটার প্রয়োজনে আমার মনে হয় যে গভর্নমেন্ট ডেফিনেটলি চাইবে যে উই ডেভেলপ এফেক্টিভ টাইম। এখন এই ট্রানজিশনটা কিন্তু ইট ক্যান বি ভেরি পেইনফুল। কেন? বিকজ আমাদের ইন্টারনাল বডি পলিটিকে ইন্ডিয়ান কালচারাল পেনিট্রেশন এবং ইন্ডিয়ান সিকিউরিটি লিঙ্কেজ এবং ইন্ডিয়ান ইম্পোজিশন এত মাত্রায় চলে গেছে যে সেখানে যদি কোনো কিছু করতে হয় তাহলে হবে কি অপশনস। দেখেন, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে পাকিস্তান আর চায়না কিন্তু সাবকন্টিনেন্টে তারা এখন প্রচন্ড ভাবে ইম্পর্টেন্স গেইন করেছে। পাকিস্তানের সাথে আমাদের স্বাভাবিক একটা অত্যন্ত ক্লোজ রিলেশনশিপের পদক্ষেপ নেওয়া, আমার মনে হয় প্রধানমন্ত্রী সেই দিকটা চিন্তা করতে পারেন। কেননা পাকিস্তানের যে প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি অত্যন্ত প্রশংসা সূচক আচরণ। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, পাকিস্তানের যে ISI ইন্টেলিজেন্স, দ্যাটস দ্য বেস্ট ইন্টেলিজেন্স ইন দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়ার কমান্ডো বাহিনী 10th। Pakistani intelligence is highly appreciated by the United States, Middle East and other countries. আপনি যদি এখানে আমাদের দেশে ট্রানজিশনটা আনতে চান টুয়ার্ডস মোর আন্ডারস্ট্যান্ডিং এন্ড সিকিউরিটি, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে ইন্টেলিজেন্স, চায়না এবং পাকিস্তানের ইন্টেলিজেন্সকে স্থান দিতে হবে, এবং তখনই আপনি সম্ভব হবে যে প্রভাব সেটাকে কাটা দিয়ে কাটা তোলা। এবং আমার মনে হয় আমাদের এই সময় এসছে ওই কিন্তু অশনি সংকেত দেখতে পাচ্ছি। মাত্র 2-1 দিন আগে এখানে দেখেন এমন কিছু কাণ্ড কারখানা ঘটে যে ভারত বাংলাদেশ বন্ধুত্বের চীনের সম্পর্ককে সমালোচনা করা হয় খুবই জাতীয় স্বার্থের বিরুদ্ধকারী ভাষায়। এমন কিছু ভাষা ব্যবহার করা হচ্ছে যে চীন নাকি আমাদের শত্রু দেশ, চীন 71-এ আমাদের অপোজ করেছে, চীনের সাথে আমাদের সহযোগিতার ফলে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে। এবং এখানে কিন্তু আমাদেরকে অনেক কার্যকর ভূমিকা রাখতে হবে, আমাদের গোয়েন্দা বাহিনী, ইন্টেলিজেন্স বাহিনী যেন সরাসরি আমাদের এই ট্রানজিশন টুয়ার্ডস চায়নার সাথে বন্ধুত্বের সম্পর্ক করা এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে সেখানে আমাদেরকে এই ট্রানজিটের পর থেকে দূরে থেকে বরং চীনের সাথে একটা আস্থার সম্পর্ক, এটাকে আরো মজবুত করতে হবে। ধন্যবাদ। এবং এখানে আমি মনে করি
যে আমাদের জাতীয় স্বার্থ অন্তর্নিহিত রয়েছে। জেনারেল সাখাওয়াত হোসেন, আপনি একটু আমাদেরকে বলবেন যে সামগ্রিক বিশ্ব এই আঞ্চলিক বাস্তবতা তো মাথায় রাখতেই হবে, সামগ্রিক বিশ্ব বাস্তবতায় রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক এবং সামরিকভাবে বাংলাদেশের অবস্থান আসলে কি হওয়া উচিত, কি করা উচিত বাংলাদেশের? দেখুন, আমি মনে করি আমরা কিন্তু সেইভাবে অ্যাক্টিভলি কোনো দিকে সাইড নিতে পারবো না, কারণ আমাদের সেই ক্যাপাসিটি মিলিটারিলি বলেন, ইকোনমিক্যালি বলেন, আমাদের ক্যাপাসিটি কিন্তু নেই। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে সংকটটা তৈরি হয়েছে সাবকন্টিনেন্ট, এই সংকটটার দিকে আমাদের নজর রাখতে হবে। আর যদি সমস্যা আমরা যদি কিছু করতে পারি এই সংকট নিরসনে, সেটা ডিপ্লোম্যাটিক্যালি করা উচিত। আমি শহীদুজ্জামান অনেকগুলো কথা বলেছেন, অনেকগুলো ঠিক, অনেকগুলো হয়তো কল্পনা প্রসূত, কিন্তু বিষয়টা আমি এইভাবে এই বিষয়টা দেখি, বাংলাদেশে কোনো ক্যাপাসিটি এখন আমাদের এরকম নেই যে আমরা কোনো দিকে এটা ঢুকতে পারবো। একদিকে যেমন চায়না আমাদের খুবই দরকার, কারণ চীন একটা বৃহৎ ইকোনমি, এবং চীনের ইকোনমির সাথে আমাদের ইকোনমির একটা যদি যোগসূত্র হয়, তাহলে আমাদের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক, যে ডেভেলপমেন্ট, যে প্রগ্রেসের কথা আমরা ইকোনমিক বলছি, এখন বিশ্বে আপনাকে অর্থনৈতিকভাবে সাহায্য করার লোক কিন্তু খুব কম। আমেরিকা পারছে না, ইউরোপের অবস্থা খুব খারাপ, এবং এই কোভিড, পোস্ট কোভিড কখন হবে আমি জানি না। অনেকে বলে যে ইউরোপের বেশ কিছু দেশ ইন্ডিয়া অবস্থায় চলে যাবে। সেই জায়গাতে আপনি দেখুন আমাদের লক্ষ লক্ষ লোক যারা ইউরোপে আছে, যারা পার্মানেন্ট নয়, তাদের অবস্থান কি হবে? তাদের দেশে যখন ফিরে আসতে বাধ্য হবে, এই মধ্যপ্রাচ্য থেকে যখন আসবে, অনেকে চলে আসছে, তো অনেকে ফেরত যেতে পারবে না। সেই জায়গাতে আমাদের ইকোনমিক প্রবৃদ্ধিটা যদি না বাড়ে, তাহলে কোন অবস্থায় আমরা দাঁড়াবো? আজকে স্বাস্থ্য খাতের অবস্থা দেখেন, আজকে আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে এই হারে যদি কোভিড প্রসারণ হতে থাকে, তাহলে আমরা কোনো হসপিটালে এদেরকে মেডিকেল ফ্যাসিলিটি দেওয়া অবস্থা আমরা থাকতে পারবো না। তাহলে আমরা কাদের কাছে সাহায্য চাই? আপনি অলরেডি চীনের একটা ডক্টরের দল এখানে এসছে। কাজে আমাদেরকে দেখতে হবে যে আমাদের জাতীয় স্বার্থটা কি। আমাদের জাতীয় স্বার্থ কোনোভাবেই বলে না আমরা কোনো দেশের পক্ষে যাব। এখানে জোট তৈরি হচ্ছে, অবশ্যই বাংলাদেশ একেবারে এখন এমন নয় যে বাংলাদেশকে ইগনোর করা যায়, কিন্তু আমাদেরকে মনে রাখতে যে আমাদের সমস্যার সমাধানটা কি। আমরা যে রোহিঙ্গা নিয়ে আছি, এই রোহিঙ্গা সমস্যা 10 বছর 20 বছরে হচ্ছে না। কোন দেশে কিন্তু আমাদের সেইভাবে এগিয়ে আসেনি, প্রেশারাইজ করেনি মিয়ানমার। তো সেই জায়গাতে আমাদের একটা লেখা উচিত যে আমরা অতি আমাদের ইমোশনালি আমরা কারোর সাথে প্রচুর অ্যাটাচমেন্ট দেখাবো, আবার কারোর বিরুদ্ধে করবো, সেটা যেন না হয়। বাংলাদেশকে চিন্তা করতে হবে যে কার সাথে তার এই সময় জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ থাকে। 50 বছর আগের ঘটনা, 50 বছর আগের দিক থাকলে কিন্তু আমরা আগাতে পারবো না। আমরা এখন বলছি যে আমরা আগামী কয়েক বছরের ভিতরে মধ্যম আয়ের দেশে যাব, তাহলে আমরা 50 বছর আগে কে কি করলো না করলো সেই দিকে দেখালে পরে কিন্তু নিয়ে বিশ্লেষণ করলে এগোতে পারবো না। 50 বছর আগে তো, 52 বছর আগে তো আমেরিকা আমাদেরকে কোনো করেনি। আমরা আমাদের সরকার, যেই সরকার আমেরিকার সাথে সবচেয়ে আগে ভালো, তাহলে অতীত টেনে কোনো লাভ নেই। আপনাকে দেখতে হবে এখন কি হচ্ছে, আগামী 10 বছরে যাবে, আগামী 10 বছরে এই উপমহাদেশে কি ধরনের তৈরি হতে পারে। আমার ভয় হচ্ছে বা আমার আশঙ্কা যে আগামী 2, 3, 4 বছরের আমরা হয়তো এই উপমহাদেশে একটা ধরনের সংকট দেখবো। কারণ এখানে আমি শেষ করার আগে বলে রাখতে চাই যে ভারতের বর্তমান ন্যাশনালিস্টিক গভর্নমেন্ট, আমাদের রাইটিস্ট গভর্নমেন্ট বা হিন্দুত্ববাদী যেটাই বলেন, তারা কিন্তু 1962-কে সবসময় মনে রেখেছে যে নেহেরু ভুল করেছিল। নেহেরুর কারণে, কংগ্রেসের কারণে ভারত অপদস্থ হয়েছিল। একই সময় সে 1962-কে ফেরত নেওয়ার, যেটা অমিত শাহ বলেছেন, এমনি বলেন নাই। মানে আপনি ভারতীয় জেনারেলের সার্ভিং হোক বা রিটায়ার্ড হোক, তাদের কথা যদি, তারা কিন্তু একবার বাট ওনারা ভুলে যে 21st century ওয়ারফেয়ার এটা শুধু ল্যান্ডের ওয়ারফেয়ার, এয়ারের ওয়ারফেয়ার নয়, সাইবার ওয়ারফেয়ার হবে। এবং সেখানে
কারণ হচ্ছে 3 বেশি দেশ নিউক্লিয়ার পাওয়ার, সেখানে স্ট্র্যাটেজিক ট্যাকটিক্যাল নিউক্লিয়ার কেউ ব্যবহার করে, এটাও কিন্তু একটা মারাত্মক। যে এই ধরনের সংজ্ঞা একমাত্র ডিপ্লোম্যাটিক ওয়েতে কথাবার্তার মাধ্যমে, এবং কথাবার্তা শেষ হয়ে যাবে তেমন নয়, লং প্রলং কথাবার্তার মাধ্যমে ভারত, চীন, ভারত, পাকিস্তান এই উত্তেজনাকে যদি প্রশমন না করা হয়, ছোট দেশ যেমন নেপাল একটা স্ট্যান্ড নিয়েছে, একটা ন্যাশনাল স্ট্যান্ড নিয়েছে। আমরা যত কথাই বলি যে একেবারে আমরা বাইরে থাকবো, তেমন থাকতে পারবো না। আমরা টানেলের টানে আমাদের মনে রাখতে হবে। আজ থেকে 6 মাস আগে যখন এই কথা বলা হচ্ছিল, তখন অনেকে বলতে না কিছুই না এরকম। আজকে কিন্তু শেষ করতে হবে আমাকে। জি, একটা বড় ধরনের সংকট তৈরি হয়ে যেতে পারে। জি, প্রফেসর শাহিদুজ্জামান 30 সেকেন্ড আর কিছু যোগ করবেন, আমি শেষ করব। আমি জাস্ট একটু একটা পয়েন্ট মিন করতে চাই। প্রথমত, প্রেসিডেন্ট ট্রাম্প এখন ইলেকশন জড়াবে না, কোন রকম সহযোগিতাও করবে না। এই যে ওকলাহোমাতে তিনি গতকাল তুলসাতে যে বক্তৃতা দিলেন, সেখানে বলেই দিলেন, কাজে আমরা হয়তো এই যে আমেরিকার সহযোগিতা পাবো, আমাদেরকে চায়নার দিকেই তাকাতে হবে। এই যে প্রয়োজনের সময়টা, চায়না যখন তার সিকিউরিটি কোশ্চেনে সাউথ এশিয়ার দিকে তাকাচ্ছে, নেপাল, অবশ্যই আমাদেরকে এখন চায়নার দিকে হাত বাড়ালে রোহিঙ্গা প্রবলেম সলভ হবে। এবং আরেকটা হচ্ছে, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে আর্টিকেল 370 যেটা ইন্ডিয়া চাপিয়ে দিয়েছে, এটা একটা মারাত্মক বাস্তবতা। এটা নিয়ে আমাদের রোহিঙ্গা সমস্যার সমাধানে চায়না কিছু করেনি। চায়না বা ভারত কেউই তেমন কোনো উদ্যোগ সেই অর্থে নেয়নি রোহিঙ্গা সংকট সমাধানে। কিন্তু এখন যে নতুন বাস্তবতা সৃষ্টি হয়েছে চায়না কিন্তু চাইবে শেষ করতে হবে এখানে বাংলাদেশ আর মায়ানমারের মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক আনতে হলে এটা চায়নারই স্বার্থে। নতুন করে চায়না এখন চিন্তা ভাবনা করবে, এটাই আমরা আশা করি। অনেক ধন্যবাদ প্রফেসর এম শাহিদুজ্জামান এবং ব্রিগেডিয়ার জেনারেল এটা কিন্তু বাংলাদেশ সাখাওয়াত হোসেন। প্রিন্সিপাল আমাদের দর্শক, চীন এবং ভারতের মধ্যকার যে সংঘাত, সেই সংঘাত কোভিড-19 মধ্যে, এই সংকটের মধ্যে আরেকটা বড় সংকট তৈরি করেছে। যদিও এই সংঘাতের মধ্যে বাংলাদেশ কোনোভাবেই নেই, তারপরেও বাংলাদেশের জন্য নানা উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু অতিথিদের মতামত একেবারে তারা যে দুজন একমত হতে পেরেছেন সেটি নয়, কিন্তু সাধারণভাবে কথাগুলো দাঁড় করালে এরকম দাঁড় করায় আসলে কোনো পক্ষই বাংলাদেশের নেওয়া উচিত হবে না, এবং দুপক্ষের কেউই আসলে বাংলাদেশের জন্য সেই অর্থে দুপক্ষের কেউই যে বাংলাদেশকে সব দিক থেকে বাংলাদেশের পাশে দাঁড়াবে, বাংলাদেশের বিপদে আপদে বাংলাদেশকে সহায়তা করতে পারবে, বাংলাদেশকে সামনের দিকে গণতান্ত্রিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে এগিয়ে যেতে সহায়তা করবে, সেই বিশ্বাস রাখবার মতো মিত্র কিন্তু দুপক্ষের কেউই নয়। বরং বাংলাদেশের দৃষ্টিটাকে আরো বেশি প্রসারিত করা দরকার, এবং সেই জায়গায় নিজের অভ্যন্তরীণ শক্তিটা অনেক বেশি বাড়ানো দরকার। রাজনৈতিক শক্তি, অর্থনৈতিক শক্তি, সামাজিক শক্তি, সামরিক শক্তি এবং কূটনৈতিক শক্তি, সব দিকেই বাংলাদেশকে নিজেকে আরো উন্নততর স্তরে নিয়ে যেতে হবে, এবং এই দুপক্ষের বিরোধকে পর্যবেক্ষণ করতে হবে। এবং সেখানটাতে বাংলাদেশ, আমার একজন অতিথি বলছিলেন যে বাংলাদেশ বরং মধ্যস্থতার ভূমিকায় সহায়তা করতে পারে, কিন্তু কোনোভাবেই কারো পক্ষে জড়িয়ে যাওয়া উচিত হবে না, বরং দৃষ্টিটাকে প্রসারিত করে আরো অন্যান্য মিত্রের অনুসন্ধান করতে হবে, সেটা অর্থনৈতিকভাবে এগোবার জন্য, সামরিকভাবে এগোবার জন্য এবং রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।